আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি অঙ্গীকারনামা নিয়ে। এটি কোনো নির্বাচনী ইশতেহার নয়, এটি আমার আপনাদের সাথে একটি বিশেষ চুক্তি। ফটিকছড়ির সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা আমার পরিবারের মতো। আপনাদের জন্যই আমি আজ আবারও এই ময়দানে। আমি জানি হয়রানির কষ্ট কী, তাই নির্বাচিত হলে প্রথম 3 মাসের মধ্যে ফটিকছড়িতে একটি ন্যায় বিচার ও আইন সহায়তা সেল তৈরি করব। যে কোনো নিরীহ মানুষ যেন বিনামূল্যে আইনি পরামর্শ পায়, তা নিশ্চিত করব ইনশাল্লাহ। প্রতি 6 মাসে একবার করে আমি আপনাদের সামনে দাঁড়াবো। আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি জবাব দেব। কোনো দলের নেতার কাছে নয়, আমি থাকবো আপনাদের সেবক হিসেবে। আমরা আমাদের মাটিকে বাঁচাবো। অবৈধভাবে টিলা কাটা বা বনাঞ্চল ধ্বংস কঠোর হাতে বন্ধ করা হবে। পরিবেশ বাঁচাতে যুবকদের সমন্বয়ে বিশেষ গ্রিন টাস্ক ফোর্স গ্রহণ পরিবেশ বাঁচাতে যুবকদের সমন্বয়ে বিশেষ গ্রিন টাস্ক ফোর্স গঠন করা হবে। অনেক প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও রাস্তা পৌঁছায়নি। আগামী 3 বছরের মধ্যে তার নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা হবে। নাগরিক সুবিধার অংশ হিসেবে গ্যাস সংযোগের জন্য জাতীয়ভাবে চাপ সৃষ্টি করা হবে। আমি যখন ক্ষমতায় ছিলাম অনেকগুলো প্রকল্প আমি সমাধা করেছি। আশা করি এটা আপনাদের কাছে সুস্পষ্ট উদাহরণ হিসেবে থাকবে। যুব সমাজকে স্থানীয়ভাবে কাজের সুযোগ সৃষ্টি করতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হবে, যা স্থানীয় শিল্প ও কৃষির চাহিদা মেটাবে। ক্রমান্বয়ে ইস্তেহা পাঠ করে যায় সান্নিধ্য। মূল বিষয়বস্তুগুলো উত্থাপিত করার শেষে সে কিছু সময়ের জন্য বিরতি নেয়, অতঃপর ঠান্ডা নির্মেত কণ্ঠস্বরে বলে, আপনারা হয়তো ভাবছেন একটি স্বতন্ত্র প্রার্থীর শক্তি কোথায়। আমার শক্তি কোনো দলীয় প্রতীক নয়, আমার শক্তি আপনারা। আমি মুক্ত, আমি স্বতন্ত্র। আমার কোনো নেতার কাছে জবাবদিহি নেই। আমার জবাবদিহি শুধু আপনাদের কাছে। ক্ষমতা নয়, সম্মান ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আপনারা ভোট দিবেন। সান্নিধ্যের দৃঢ়গলার বক্তব্য শেষ হতেই জনতার হর্ষধ্বনি ভেসে ওঠে। তার প্রতিটি বাক্যের সাথে সাথে জনতার করতালি দিয়ে স্লোগান দিয়ে সাড়া প্রদান করে। বক্তব্য শেষ করে সান্নিধ্য আবারও দুহাত উঁচু করে ক্যামেরা ফ্ল্যাশের আলোয় আত্মবিশ্বাসী মুখরেখায় অদম্য প্রতিশ্রুতির প্রতীক হয়ে ওঠে তার। সন্ধ্যার চাদর গাঢ় হয়ে ধরণীতে ঢলে পড়ে রাত। আবসা অন্ধকারের আবৃত ড্রয়িং রুমের সোফায় 2 পা মেলে হেলান দিয়ে বসে আছে শেহরিন। চোখ দুটো তার টিভির স্ক্রিনে আবদ্ধ। ঠোঁটের কোণে অজান্তেই খেলে যাচ্ছে এক নির্মল হাসি। বুকের মাঝে মুখ লুকিয়ে ঘুমাচ্ছে সাহমিকা। পিঠে আলতো করে চাপড় দিতে দিতে কোমল কান্তা দেখে তার নেতা সাহেবকে। টিভির চ্যানেলে আজকে বিকেলে ফটিকছড়িতে সংঘটিত সমাবেশের নিউজ দেখাচ্ছে। আলোচিত কিংবা সমালোচিত রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত থাকার কারণে মিডিয়াগুলোও যেন বেশ তৎপর থাকে খবর প্রকাশ করতে। শেহরিনের ঠোঁটে আচমকা হাসি প্রসারিত হয়। পুরনো এক কথা মনে পড়ে। বিয়ের আগে প্রথম প্রথম নেতা সাহেবের সঙ্গে যখন তার দৈরথ্যপূর্ণ সম্পর্ক ছিল, তখন কোনো একদিন মুমু আর আরশি এমনই করে টিভিতে তাদের এমপি সাহেবকে চোখে হারাচ্ছিল। চোখ মুখ খোঁচা খোঁচা, দাড়ি নিয়ে কি বিবর্ষ বর্ণনাই করছিল দুজন। আর তাদের এক একটা কথার অকারণে গায়ে আগুন জ্বালিয়ে দিচ্ছিল এই রমণীকে। ভস্মীভূত হয়ে শেষমেশ কিনা টিভির রিমোট ব্যাগে পুরে চলে গিয়েছিল ভার্সিটিতে। কেন, কি কারণে এমন করেছিল তখন সে উত্তর অজানা থাকলেও এখন ঠিকই তার জানা। নেতা সাহেব, জেলাসি জেলাসি। টিভির সাউন্ড লোতে রেখে নিজ মনেই বিড়বিড় করে শেহরিন। সময় কত দ্রুত চলে যায়। এই তো সেদিন সিআরবির এলাকায় বটের ধারে চায়ের দোকানটায় নেতা সাহেবের সাথে তার পরিচয় হলো। আর আজ সে তার অস্তিত্বকে বুকে আগলে রেখে ঘুম পাড়াচ্ছে। কি অদ্ভুত!
ভাবনাবিলাসীর ভাবনার সমাপ্তি ঘটে ফোনের ভাইব্রেট। টিভি অফ করে দিয়ে হাত বাড়িয়ে ফোনটা নেয় সে। ফোনের স্ক্রিনে নেতা সাহেবের কলিং লেখা দেখে ভেতরটা তার উচ্ছ্বাসিত হয়ে ওঠে। হ্যালো, কি করছো? আপনার মেয়েকে ঘুম পাড়াচ্ছি। ঘুমিয়েছে? এই তো ঘুমালো। সব ঠিকঠাক? ঠিকঠাক। লেট হবে ফিরতে? একটু হবে। তুমি টাইমলি ডিনারটা করে নিও। দেখা যাবে। চলন্ত গাড়ির পথে সান্নিধ্য কানে ফোন চেপে ক্ষীণ হাসে। সে জানে যত রাতই হোক না কেন তার নেত্রী সাহেবা তার বাসায় পৌঁছানোর আগ অবধি ডিনার করবেই না। হোক রাত 1:30 কিংবা 2:30, তাতে সে খাইয়ে দিবে, অতপর সে খাবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। আচ্ছা, অপেক্ষায় থাকবো। সারাদিনের নির্বাচনীয় সভা, হ্যান্ডশেক, জনধ্বনি শেষে এমপি সাহেবের এখন ফিরছে তার কার্যালয়ে। জরুরি মিটিং রয়েছে দলীয় কর্মীদের সঙ্গে। ক্লান্তি ভরা চোখ দুটো সে জানালার বাইরে নিবদ্ধ করে। গাড়ি ছুটছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে। দুধারে স্টিল লাইটগুলোর ঝলকানিতে ছুরির মতো কেটে যাচ্ছে অন্ধকার। হঠাৎই তার চোখ আটকে যায় অদূরে। ইমার্জেন্সি লনে দাঁড় করানো একটা গাড়ি, যার পাশে দাঁড়িয়ে হুডের উপর ভর দিয়ে সিগারেট টানছে এক মানব। মুহূর্তেই সান্নিধ্যের মুখরেখার বিস্তর পরিবর্তন এসে যায়। ক্লান্তিময় মুখরেখা হয়ে ওঠে ইস্পাতের ন্যায় দৃঢ়। বজ্রালয় উচ্চারণ করে, রিমন, স্পিড বাড়াও। স্যার, প্লিজ এই সময় কিছু করার দরকার নেই। স্পিড বাড়াও। স্যার। সান্নিধ্য নির্বাক থেকে রিমনকে সরিয়ে দিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে পড়ে। দৃঢ় হাতে স্টার্টিং ঘোরাতে ঘোরাতে গাড়ির গর্জন তুলে ছুটে যায় দাঁড় করানো সেই গাড়িটির দিকে। নিজের ব্যালেন্স রেখো। গতি ঘন্টায় 100 কিলোমিটারেরও বেশি। দূরত্ব ক্রমেই কমে আসতে থাকে, 50 গজ, 30 গজ, 10 গজ করে। লিয়াকত কিছু আঁচ করার আগেই প্রচণ্ড ধাতব শব্দে মুখরিত হয়ে ওঠে চারপাশটা। সান্নিধ্যের গাড়ি লিয়াকতের গাড়ির পেছনের দিকে এমনভাবে আঘাত করে যে সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। সামনের দিকে ঝাঁকুনি দিয়ে এক লহমায় তার জায়গা থেকে সরে যায়। প্রয়োজনীয় ব্যালেন্স ধরে না রাখতে পারার কারণে সোজাসুজি পড়ে যায় গভীর খাদে। সান্নিধ্য কোনো ফ্ল্যাশব্যাক ছাড়াই দক্ষ হাতে স্টারিং ঘুরিয়ে নেয় জোরে সোরে। সেই সাথে নেয় ওভার স্পিড ইন্টার্ন। উদ্দেশ্য সফল। অনেক দিনের মনোবাসনা পূর্ণ হয়েছে। এই লিয়াকত তার অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর অ্যাটাক করতে অ্যাপার্টমেন্ট অবধি পা বাড়িয়েছিল। তার বোনকে হয়রানি করেছিল। আর সে এত সহজেই ছেড়ে দেবে? এতদিন তো চোখে চোখে রেখেছিল শিকারীকে ধরার জন্য। অবশেষে আজ তাকে পরাস্ত করতে সক্ষম হলো। যেখানে পড়েছে সেখান হতে লাশ ব্যতীত জীবন্ত লাশ উঠে আসা সম্ভব নয়। কিন্তু আলোকিত এই রোশনাইয়ের মাঝে সান্নিধ্যের ভাগ্য হাসে ভয়ঙ্কর এক হাসিতে। উল্টো ল্যান থেকে তার মতোই স্পিড সামলে এসে পড়ে এক ট্রাক, যার হেডলাইটের হাই বিমে নেতা সাহেবের চোখ ঝলসে ওঠে। এত উজ্জ্বল আলো হাইওয়ের মাঝে ব্যবহার করা আইনত নিষিদ্ধ, কিন্তু ট্রাক ড্রাইভার যথাসম্ভব অজ্ঞাত এ বিষয়ে। সান্নিধ্য তৎক্ষণাৎ ব্রেক করার চেষ্টা করে, কিন্তু অতিরিক্ত আলোর কারণে সে সামরস্য করতে পারে না। দেরি হয়ে যায়, সেই সাথে থমকে যায় সময় মুহূর্তের মাঝেই। মুখোমুখি সংঘর্ষ। সান্নিধ্যের গাড়ি উল্টো দিকে ছিটকে গিয়ে রাস্তার ধারে ধাতব রেলিংয়ে ধাক্কা খেয়ে থেমে যায়। সামনের অংশ মুহূর্তে বিকট হয়ে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে উঠতে শুরু করে। অন্যদিকে মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লনে গিয়ে ঠেকে। লোড করা সমস্ত মালপত্র রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে একাকার হয়ে পড়ে যায়। রাতের অন্ধকারে হুট করে ব্যস্ত হাইওয়ে নিঃশব্দতার ভরে উঠে দুর্ঘটনার ভাঙ্গা লোহা, কাঁচ আর জমাট বাঁধা রক্তের এক করুণ প্রকৃতিতে ছেয়ে যায় চারপাশটা। দূর হতে আসন্ন গাড়িগুলোর হর্নের করুণ সুর ভেসে আসে।
পাসিং হওয়া গাড়িগুলো একে একে থেমে যেতে শুরু করে অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায়। তরল রক্তে ভিজে উঠে পিচঢালা রাস্তা, গাড়ির চাকার সঙ্গে তাল মিলিয়ে থিতু হতে থাকে কারো জীবনের গতিরেখা। রাত 11:30। অ্যাক্সিডেন্টের খবর পাওয়া মাত্র অন্ধকার রাতকে বিদীর্ণ করে হাসপাতালে ছুটে এসেছে শেহরিন, সঙ্গে এসেছে সারফরাজ। গাড়ি হাসপাতাল গেটে পৌঁছাতেই চোখে ভেসে ওঠে বিশৃঙ্খল এক দৃশ্য। অসংখ্য সাংবাদিক, ক্যামেরা হাতে মিডিয়া লোক আর উৎসুক জনতার ভিড়ে রাস্তা পুরোপুরি অবরুদ্ধ। গাড়ি হতে নামার পরিস্থিতিটুকু যেন নেই, সবাই ব্যস্ত লাইভ টেলিকাস্ট করতে। বিশৃঙ্খল এই পরিস্থিতির মাঝে তাড়াহুড়া করে গাড়ি হতে নেমে পড়ে শেহরিন। মাথার ওড়না টানা, বিবর্ণ তার চোখ মুখ, এক লহমায় জীবনের সমস্ত রং যেন তার ছুটে গিয়েছে মুখরেখা হতে। তাকে দেখা মাত্র মিডিয়ার লোকজন, ক্যামেরা সেদিকে ফোকাস করে। একাধিক ক্যামেরার ঝলসানি, হুড়োহুড়িতে নাজেহাল অবস্থা। সাবেক আলোচিত ও সমালোচিত এমপি সাহেবের স্ত্রীকে এই প্রথম তারা সামনাসামনি পেয়েছে। এর আগে কখনো কোনো পরিস্থিতিতে তাকে মিডিয়ার সামনে দেখা যায়নি, এমনকি রাজনৈতিক কোনো অঙ্গনেই তার পদচিহ্ন পাওয়া যায়নি। এই কারণে তাকে নিয়ে দলীয় নেতাকর্মী, বিপক্ষ দল এবং সাধারণ জনগণের মধ্যে বেশ কৌতূহল ছিল। আজ তাই সম্মুখে পেয়ে তার সঙ্গে একটু কথা বলার জন্য তৎপর হয়ে ওঠে মিডিয়ার লোকজন, যার ফলে হসপিটালের মূল ফটকের সামনে গিয়ে থেমে যায় শেহরিন। এই ভিড় ঠেলে ভেতরে ঢোকা প্রায় অসম্ভব। সারফরাজ দু হাত প্রসারিত করে শেহরিনকে আগলে রাখে। ভাস্কৃত কপালে তার ঘামের কণা ঝরেছে। রাগে বশীভূত হয়ে সে নিরাপত্তা কর্মীদের বলে সরিয়ে দিতে সবাইকে। স্থিতিশীল পরিবেশ দেখে শেহরিন অসহায় চোখে মাথা নিচু করে থাকে। মিডিয়ার সামনে কথা বলতে সে সম্পূর্ণ অনিচ্ছুক। তাদের অনুনয় তার কাছে ভীষণ তিক্ত লাগে। এই মুহূর্তে কথা বলার মতো কিছুই নেই, বরং এগুলোকে তার অপ্রয়োজনীয় হ্যারাসমেন্ট মনে হচ্ছে। বহু কষ্টে নিরাপত্তা কর্মীদের সহায়তার ভিড় কিছুটা সরিয়ে পথ তৈরি করে সারফরাজ। মুখ চোয়াল তার শক্ত হয়ে আসে, পারছে না ভেতরের রাগটাকে উগরে দিতে। গুরুতর অবস্থায় ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে আনা হয়েছে সান্নিধ্য এবং রিমনকে। প্রাথমিক অবজারভেশনের পরই জরুরি ভিত্তিতে উভয়কেই হাসপাতালের ৩য় তলার বিষায়িত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ৪২১ ও ৪২৬ নম্বর কেবিনে হস্তান্তরিত করা হয়েছে। আইসিইউর এই নির্বিচ্ছিন্ন কাচের ওপারে নিয়ন আলোর নিচে এক মুহূর্তের শরীর জুড়ে ছেয়ে গিয়েছে তাদের ধাতব যন্ত্রপাতিতে। শেহরিন পথ খোলা পেতেই বিদ্যুৎ বেগে হসপিটালের অভ্যন্তরে প্রবেশ করে। সারফরাজ পিছন হতে বারে বারে লিফটের কথা বললেও সে কথা তার কানে যায় না। সে ছন্নছাড়া, দিক বেদিক ভোলা এক নারী। চোখের সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পারছে না আপাতত। সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে উঠে যায় সে ৩য় তলাতে। গায়ের ওড়নার কার্নিশ পুরোটা ফ্লোর জুড়ে ছেয়ে যায় অগোছালো তালে। আইসিইউর বাইরে থেকে কাচের উপরে সান্নিধ্যকে দেখা মাত্র এতক্ষণের সমস্ত জমানো শক্তি উবড়ে যায় শেহরিনের। ভেতরটা তার দুমড়ে মুচড়ে আসে। সামান্য ঢোক গিলেও মনে হচ্ছে গলায় কাঁটা বেঁধে আছে। সান্নিধ্য শুয়ে আছে অচেতন অবস্থায়, মুখে অক্সিজেনের মাস্ক, শরীরে নানান রকম তার ও টিউব বসানো। মনিটরে উঠানামা করছে তার প্রাণ স্পন্দনের গতি। শেহরিনের চোখের পানি এতক্ষণ চোখের কোণ জুড়ে বিস্তার করলেও মানুষটার মুমূর্ষ অবস্থা দেখে সে পারে না ধরে রাখতে। এক ফোঁটা গরম জল নির্বিঘ্নে গড়িয়ে পড়ে তার গাল বেয়ে। কাচের দেওয়ালে হাত রাখতে গিয়ে অনুভব করে হাত তার অসম ধারায় কাঁপছে। নিজেকে সংবরণ করে নেয় সে মুহূর্তেই। নাক টেনে দ্রুত হাতে চোখ মুছে ফেলে। ভাইয়া আমার মনে হয় দেশের বাইরে। ডক্টরের সাথে কথা বলতে হবে শেহরিন।
কিছুক্ষণ অপেক্ষায় হাসপাতালের সংশ্লিষ্ট সিনিয়র কনসালটেন্ট ডাক্তার অরুণাংশু দত্তের সঙ্গে দেখা করে সারফরাজ শেহরিন। সারফরাজের প্রস্তাবে ডাক্তার অরুণাংশু গম্ভীর দৃষ্টিতে মাথা নেড়ে বলেন, এই অবস্থায় তাকে নেওয়া সম্ভব নয়। তার অবস্থা অত্যন্ত জটিল, কারণ মাল্টিপল ইনজুরি হয়েছে। সবচেয়ে বড় সমস্যা তার ডান হাতে হিউমারাসে ফ্র্যাকচার রয়েছে বাজেভাবে। আমরা অপেক্ষায় আছি। পেশেন্টের শারীরিক কন্ডিশন স্থিতিশীল হয়ে এলেই আজকে রাতের মাঝে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করব। তা নয়তো স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। ডাক্তারের কথায় শেহরিনের মুখ ফ্যাকাশে হয়ে যায় এক লহমায়। অস্থির চোখে সে সারফরাজের দিকে তাকাতেই সারফরাজ তাকে চোখের পাতায় শান্ত হতে বলে। ডাক্তার আরও জানান, সান্নিধ্যের মাথায় আঘাত সহ অভ্যন্তরীণ কিছু রক্তক্ষরণের লক্ষণ দেখা গেছে। তাই ক্রিটিক্যাল মুহূর্তে হস্তান্তর মানেই জীবন ঝুঁকি নেওয়া। 426 নম্বর কেবিনের পেশেন্টের অবস্থা কি আরো জরুরি? তুলনামূলক কম বলা যায়। তার বাম হাত এবং বুকের পাঁজর ক্ষতিগ্রস্ত হয়েছে, মাথায় আঘাত পেয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। যেটা প্রয়োজন হয় সেটা করুন। আমি কোনো প্রকার কম্প্রোমাইজ চাই না। ফার্স্ট অফ অল, আল্লাহ ইজ দ্য বেস্ট প্রোটেক্টর। সেকেন্ড, আই রিকোয়েস্টেড ইউ টু প্রোভাইড মি উইথ দ্য বেস্ট ট্রিটমেন্ট। প্লিজ হ্যান্ডেল দ্য সিচুয়েশন অ্যাজ বেস্ট অ্যাজ ইউ ক্যান। সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু আমাদের ধৈর্য ধরতে হবে, আর যেহেতু পেশেন্টদের অবস্থা ঝুঁকিপূর্ণ, আমরা আগেই কোনো প্রকার নিশ্চয়তা দিতে চাই না। বাট উই আর ট্রাইং টু গিভ আওয়ার বেস্ট। ডাক্তার সাহেব দ্রুত পায়ে প্রবেশ করেন ভিতরে। পুরো হসপিটালের করিডোর গভীর ভারাক্রান্ত নির্লজ্জিত হয়ে ওঠে মুহূর্তেই। সময় থেমে যায় ঘড়ির কাঁটায়। ডাক্তার নার্সদের দৌড়াদৌড়ি, মনিটরের বিপ বিপ আওয়াজ আর আশেপাশে পরিবার সদস্যদের চাপা কান্না কানে ভাসে শেহরিনের। স্থিপিত নেত্রে সে ফের কাচের দেওয়ালের ওপারে চোখ রাখে। ভীষণ দুর্গম এক পরিস্থিতির সম্মুখীন হলো আবারও সে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে সৃষ্টিকর্তার প্রতি গভীর অনুনয়ে বিনয় করে বলে, আমাকে তুমি আরো কঠিন পরিস্থিতিতে ফেলো। আমার ধৈর্যের পরীক্ষা তুমি নাও আরো। আমি সবকিছু মেনে নিতে প্রস্তুত, কিন্তু আমার মন তুমি স্থায়ীভাবে ভেঙো না খোদা। সবকিছুর বিনিময়ে আমার বেঁচে থাকার শক্তিটাকে তুমি জিয়ে রাখো। তার জীবিত বুকে আমার স্থান করে দিও আবারও। রাত প্রায় 3টা। তৃতীয় তলার আইসিইউর কেবিন থেকে সরাসরি দ্বিতীয় তলার অডিতে হস্তান্তর করা হয় সান্নিধ্যকে। অর্থোপেডিক সার্জন ডাক্তার রফিক জামিন এবং তার নেতৃত্বাধীন সার্জিক্যাল টিম শুরু করেন অস্ত্রোপচার। ঘণ্টা খানিক ধরে চলে এই অপারেশন। ঘড়ির কাঁটায় যখন ঠিক 5:30 তখন নিভে যায় অপারেশন থিয়েটারের বাইরের জ্বলমান লাল আলো। অপেক্ষারত প্রতিটি মানুষ এই মুহূর্তের জন্য শতাব্দীর মতো প্রহর গুনে চলেছিল। শাহজাহান সাহেব, মিসেস নাজনীন, সানজি সবাই হসপিটালে উপস্থিত রয়েছে। আসেনি শুধু তিথি, সে বর্তমানে আসছে সাহমিকার কাছে। ভোর 5:40 ডাক্তার জামিন বের হয়ে আসেন। স্বস্তির নিঃশ্বাস ফেলে স্পষ্ট গলায় বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। আমরা ফ্র্যাকচার ভালোভাবে ফিক্স করতে পেরেছি। তবে অপারেশন সফল হলেও পরের 24 থেকে 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর শরীরে এখনও দুর্বলতা ও ট্রমা রয়েছে। তাকে আবার আইসিইউতে ফিরে নেওয়া হচ্ছে। অস্ত্রোপচারের পরপরই সান্নিধ্যকে পুনরায় 121 নম্বর কেবিনে আনা হয়। অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য তার হৃদস্পন্দন, রক্তচাপ ও শ্বাস প্রশ্বাসের গতি স্থিতিশীল রাখার উপর জোর দেওয়া হয়। বর্তমান অবস্থায় উপর ভিত্তি করে লাইফ সাপোর্ট রাখার প্রয়োজন না হলেও ভেন্টিলেটর সাপোর্টের কাছাকাছি রাখা হয়। ভাইয়া, আমি এখন বাসায় ফিরি। শাহমিকার ওঠার সময় হয়ে গিয়েছে। সারফরাজ শেহরিনকে দেখেই ক্রমই অবাক হচ্ছে, পারছে না মুখে জিজ্ঞেস করতে, শেহরিন তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা? কারণ সে যতটুকু চেনে জানে মেয়েটা অত্যন্ত নাজুক এবং দুর্বল চিত্তের। কাল রাত হতে আজ ভোর অবধি কোনো উচ্চ বাক্য, কান্নার শব্দ নেই, কোনো ভঙ্গুরতা নেই। চোখের কোণে জল চিকচিক করলেও নিমজ্জিত হয়নি তা। এতটা শক্ত সে কবে থেকে হলো? আদৌ কি সম্ভব? যেখানে সম্পূর্ণ বিষয়টা সান্নিধ্যকে ঘিরে, সেখানে শেহরিন এই অবস্থাতেও নিশ্চুপ।
অথচ সান্নিধ্য যখন কারাগারে ছিল তখন তো সে একদম প্রায় ভেঙে পড়েছিল। তবে কি মেয়েটা বড় হয়ে গেল, এর মাঝেই বাস্তবতা চিনতে শিখলো? রাজনীতির কঠিন মারপেচের জীবনকে অভ্যস্ত করার চেষ্টায় আছে। ভাইয়া, শেহরিনের দ্বিতীয় ডাকে সারফরাজের খানিকক্ষণের ভাবনা কেটে যায়। মাথা সামান্য নেড়ে সে সামনের পথ ইশারা করে এগোতে। শেহরিন সবার থেকে বিদায় নিয়ে সাবলীন কণ্ঠে বলে, আমি দুপুরের দিকে আবার আসছি। তুমি একদম বিকেলে এসো শেহরিন, আমি আছি। বাবা ভাইয়া আছে তো। সাহামিকাকে এভাবে লং টাইম রেখে আসাটা উচিত হবে না। তুমি এতক্ষণ থাকবে আপু? সানজি ক্ষীণ হেসে শেহরিনকে আগলে নেয় নিজের সঙ্গে। কপালের এক পার্শ্বে মৃদু ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি যতক্ষণ পারি থাকবো, তারপরে আমি গিয়ে সাহামিকাকে রাখবো। তুমি এসো, কেমন? আচ্ছা। কষ্ট হচ্ছে ভীষণ, তাই না? বুঝতে পারছি না আপু। অনেক স্ট্রং হয়ে গিয়েছো বাচ্চা। তোমার মতো হতে চাই। মনে হচ্ছে আমাকেও ছাড়িয়ে যাবে তুমি। ছাড়িয়ে যেতে চাই না, শোক সামলানোর সামর্থ্য নেই। ইনশাল্লাহ ভাইয়া, ঠিক হয়ে যাবে। সে শুধু আমার কাছে ফিরে আসুক, আর কিছু চাই না। মার্চের শেষ লগ্ন। বেলা 10:30টায় রোদ নরম সোনালি আভা ছেড়ে উজ্জ্বল সাদা রূপ নিয়েছে। আকাশ প্রায় নীলাভ স্ফটিকের মতো পরিষ্কার। কেবল মাঝে মাঝে সাদা তুলোর মেঘের কয়েকটি গুচ্ছ ভেসে বেড়াচ্ছে ডানা মেলে। শিমুল গাছে ফুটতে শুরু করা লাল ফুলগুলো এই রোদে যেন আরো তেজোদ্দীপ দেখাচ্ছে। বাতাসে এখনো লেগে আছে শেষ বসন্তের সুঘ্রাণ। রাস্তায় সকালের ভিড় প্রায় শেষ। স্কুল কলেজের শিক্ষার্থীরা তাদের গন্তব্যে পৌঁছে গেছে। অফিসগামী মানুষদের ভিড়ও কেটে গেছে অনেকটা। এখন রাস্তায় দেখা যাচ্ছে বাজার সেরে ফেরা কিছু গৃহিণী, হাঁটাহাঁটি করে ফেরা বয়স্ক মানুষ। অ্যাপার্টমেন্ট হতে বেরিয়ে প্রায় হেঁটে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে শেহরিন। আশেপাশে লোকালয়ে চিত্রগুলো সে নিখুঁত চোখে তাকিয়ে থেকে দেখতে দেখতে যাচ্ছে। হসপিটাল টু বাসা, বাসা টু হসপিটাল দৌড়াদৌড়ি শেষে আজ 3 দিন পর ভার্সিটি যাচ্ছে সে। নেতা সাহেবকে পরিস্থিতির সাপেক্ষে কেবিনে শিফট করা হয়েছে, তবে শরীরের ঝুঁকি এখনো কাটেনি। মনে হচ্ছে চোখের পলকে কেটে গিয়েছে হয়তো এই 3টা দিন। কিন্তু এই 3টা দিনের প্রতিটি মিনিট, সেকেন্ড, ঘন্টার কাটা সাক্ষী কতটা নির্মমতার কেটেছে এক একটা মুহূর্তে। প্রতিটি ক্ষণের শক্ত কাটা বিধে তার হৃদয় গহ্বরে। জীবন স্রোত বয়ে চলছে ঠিক, কিন্তু তার তলদেশে প্রবাহিত হয়েছে বেদনার এক অদৃশ্য ধারা। ঘড়িতে 12:45। দুটো ক্লাস শেষে মাথা নিচু করে হাঁটছে শেহরিন। প্রশাসনিক ভবনের করিডোর ধরে নিঃশব্দে চলন তার। হাতে ভাঁজ করা একটি দরখাস্ত। কাঙ্ক্ষিত কক্ষের সামনে আসতেই তার পদচারণা থেমে যায়। থাইডোর টেনে সবিনয়ে নক করে কম্পিত গলায় বলে, মে আই কাম ইন স্যার? প্রফেসর ডাক্তার কালাম পাশা, যিনি একই সাথে তাদের ডিপার্টমেন্টের একজন শিক্ষক এবং প্রটোকল হিসেবে দায়িত্বপ্রাপ্ত। নিজস্ব কাজের মাঝে কলম থামিয়ে তিনি চোখ তুলে তাকান। ভারী গলায় বলেন, ইয়েস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি একটা বিশেষ দরকারে এসেছি। জি, বসুন। শেহরিন সন্তপনে চেয়ার টেনে বসে পড়ে। সম্ভ্রম চিত্তে হাতে ভাঁজে থাকা দরখাস্তটা রেখে নজুম কণ্ঠে বলে, স্যার, আমি কিছু দিনের জন্য ছুটির আবেদন করতে এসেছি। এনি অ্যাপ্লিকেশন? ইয়েস স্যার। শেহরিন দরখাস্তটা টেবিলের উপরে রেখে কিছুটা এগিয়ে দেয়। ডক্টর কালাম পাশা সামনে হাতে তার কাগজ ফাইলগুলো সরিয়ে দরখাস্তটা হাতে তুলে নেন। চোখে পরিহিত চশমা খানিকটা ঠিক করে শিরোনামের চোখ বোলাতেই তার ভ্রু সামান্য কুঁচকে ওঠে। 7 দিনের ছুটি। পুরো দরখাস্তে এক নজর চোখ বুলিয়ে সে চশমাটা খুলে টেবিলের উপরে রাখেন। অতঃপর শেহরিনের দিকে সরাসরি তাকান। রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি কি কখনো আপনার ক্লাস অ্যাটেন্ড রিপোর্ট দেখেছেন? স্যারের বজ্র আওয়াজে শেহরিন মাথা নিচু করে চোখ নামিয়ে নেয়। শুকনো গলায় বলে, জি না স্যার। তাহলে হয়তো এটাও জানেন না আপনি আপনার ডিপার্টমেন্টের সব স্যারদের নজরে এসেছেন একাডেমিক স্টাডিজের ক্ষেত্রে।
এ সপ্তাহে 3টা ক্লাস মিস করেছেন। সপ্তাহখানেক আগের ক্লাস টেস্টে অনুপস্থিত। আপনার কি রেগুলারিটি সম্পর্কে কোনো আইডিয়া নেই? আপনি কি মেনটেন শব্দটার সঙ্গে অপরিচিত? সরি স্যার। আপনার গ্রুপের সদস্যরা অভিযোগ করেছে আপনি গ্রুপ অ্যাসাইনমেন্টের কাজে ঠিকমতো অংশ নেন না। ল্যাবের গ্রুপ ওয়ার্কে ইনভলভমেন্ট নেই ঠিকমতো। এমন দায় ছাড়া ভাব নিয়ে ইঞ্জিনিয়ারিং কেন পড়তে এসেছেন? স্যার, আমি কিছু পারিবারিক সমস্যার কারণে বিপর্যস্ত অবস্থায় পড়ে গিয়েছি, যার কারণে রেগুলারিটি মেইনটেইন করার চেষ্টা করলেও পেরে উঠতে পারছি না। প্লিজ ডোন্ট মেক এনি এক্সকিউজ, ইটস অ্যানোয়িং। ডাক্তার কালাম পাশা কিছুটা থামেন। তার সামনে মাথা নিচু করে থাকা শিক্ষার্থীর দিকে তাকিয়ে তীক্ষ্ণ গলায় বলেন, ইউ উইল টেক দ্য ফাইনাল এক্সাম ইন এ ফিউ ডেজ। আর এখন এসেছেন ছুটি নিতে? আপনার এই কঠিন পড়াশোনা করার দরকারই বা কী? এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের এত চাপ নেওয়ার চেয়ে আপনি বরং অ্যাজ এ হাউস ওয়াইফ সেই দিকেই মন দিন। সেটার জন্য তো আপনার এত দৌড়ঝাঁপ করতে হবে না, কোনো অভিযোগও সৃষ্টি হবে না। আপনার যা কন্ডিশন, ইন ফিউচার খুব বেশি কিছু তো মনে হয় না করতে পারবেন। আপ ডাউন সিস্টেমের মধ্যে না থেকে সাংসারিক দিকটাতেই ফোকাস করুন, এটাই আপনার জন্য বেটার হবে। মনে রাখবেন, সবার জন্য সব কিছু নয়। ছুড়ে আসে কঠিন বাণী। শেহরিনের কর্ণপাত হতেই চোখ বন্ধ করে নেয় সে। চুপচাপ হজম করে যায়। চোখ তুলে তাকানোর জো নেই। এই মুহূর্তে মনে হচ্ছে সমস্ত পরিশ্রম, সমস্ত স্বপ্নগুলো যেন স্যারের এই একটা কথার আঘাতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তার আত্মবিশ্বাস টুকরো টুকরো হয়ে যাচ্ছে। লজ্জায় অপমানে সে দগ্ধ। গলায় আটকে থাকা কান্নার পিণ্ড সে চুপি সারে গিলে ফেলে। এখন বলুন, আপনার কি সত্যি এই ছুটি লাগবে এই পরিস্থিতিতেও? শেহরিন খুব ধীর বেগে মাথা তুলে সশ্রদ্ধের মনোভাবে সরাসরি স্যারের দিকে না তাকিয়ে টেবিলের দিকে দৃষ্টিপাত করে শান্ত গলায় বলে, ইটস ওকে স্যার, আমি ম্যানেজ করে নিতে পারবো। ওকে, গুড। থ্যাংক ইউ স্যার। শেহরিন নম্র স্বরে সালাম দিয়ে উঠে পড়ে। আগ পিছু না তাকিয়ে সরাসরি বের হয়ে যায় প্রকটর রুম হতে। কিছুটা হেঁটে করিডোরের এক পাশে এসে থমকে দাঁড়ায় সে। দু পা কেমন যেন তার লতার মতো আষ্টে পিষ্টে ধরছে। সামনে এগোবার সাহস পাচ্ছে না। বুকের উপর বা হাত রেখে জোরে জোরে শ্বাস টেনে নিতে থাকে। গলা চেপে ধরার মতো কষ্ট অনুভব হচ্ছে। মধ্যাহ্ন ভাগের কড়া রোদ্দুর লোহার গ্রিল ভেদ করে তার গালের উপরে এসে পড়ে। চোখের কোণে জমে থাকা এক ফোঁটা নির্মেত অশ্রু সেই সোনালি রোদে চকচক করে ওঠে। কিছুটা সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে শেহরিন। বুকের মধ্যে ধরফরানি কম আসলে সে হাতের পিষ্টে চোখ মুছে নেয়। অতঃপর লম্বা করে শ্বাস ফেলে এগোয় সামনের দিকে। ফ্যাকালট্রি হতে বেরিয়ে ধীর পায়ে এগোতে থাকে সে। কাঁধের ব্যাগ শক্ত করে চেপে ধরে আনমনে মন মস্তিষ্ক যুদ্ধে মেতে ওঠে। কিছুটা সামনে এগোতেই ওই আধারের জীবনে হঠাৎ রঙিন ছায়া এসে ভিড়ে। শেহরিনের আধ ভেজা চোখ দুটো হয়ে ওঠে শুষ্ক। ঠোঁটের কোণে ফোটে স্বতঃস্ফূর্ত হাসি। সমস্ত কষ্ট অপমান গলা ধারণ করে সে নির্মল চাহনি মেলে দু হাত প্রসারিত করে। মা। আসিফের কোলে সাহমিকা। মাকে দেখতেই রাজকন্যা খুশিতে উপসে পড়ে। চাচুর কোল হতে ঢলে পড়ে মায়ের কোলে যেতে। শেহরিন মেয়েকে নিজের কোলে নিয়ে চোখ মুখে চুমু খেতে থাকে অনবরত। এদিকে আদরে আহ্লাদে রাজকন্যা তার খিলখিলিয়ে হেসে ওঠে। পুরো ক্যাম্পাস ঘোরা শেষ আমাদের, ভাবি। সিরিয়াসলি? কখন এসছেন? ঘন্টাখানিক হলো। এতক্ষণও চুপ ছিল? সে তো এত মানুষ দেখে অবাক। শেহরিন মেয়ের গালে লাল হয়ে যাওয়া দেখে তটস্থ চোখে তাকায়। ভীতু কণ্ঠে বলে, ভাইয়া, ওর গাল লাল কেন? আসিফ দু হাত কোমরে চেপে দীর্ঘশ্বাস চেপে বলে, শাহমিকাকে যে দেখে সে শুধু গাল টেনে আদর করে দেয়। ইতিমধ্যে 2-4 জন আন্টির কোলে ওঠা শেষ তার। তাও
ভালো। আমি তো ভেবেছি নতুন করে আবার অ্যালার্জি আক্রমণ। আসিফ সম্মানীয় ভঙ্গিতে মা মেয়েকে সামনে এগোনোর জন্য বলে। শেহরিন মেয়েকে নিয়ে খুনসুটি করতে করতে হাঁটা ধরে। পাশ কাটিয়ে সামনে চলা একজন লম্বা চওড়া পুরুষকে দেখে ছোট্ট দেহি বাচ্চাটা চোখ বড় বড় করে তাকায়। এক হাতের আঙ্গুল উঁচিয়ে ইশারা করে বলে, পাপা পাপা না মা, বাবা না, উচি পাপা। বাবা আসবে। শাহমিকা আজ 4 দিন হলো বাবার দেখা পায় না। সে যেন ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছে বাবার জন্য। পারছে না মুখ ফুটে পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে। বাসার কলিং বেল বাজতেই দৌড়ে যায় বাবা বাবা বলে, কিন্তু বাবার দেখা সে পায় না। চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকে দরজার পানে। ভাবি, একটা কথা ছিল। জি বলুন। বুঝতেই তো পারছেন পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে। গোছানো সবকিছু হাতের বাইরে চলে গিয়েছে। এখন কি করা উচিত আমাদের? নির্বাচনের কথা বলছেন? আসিফ মাথা নিচু করে ধীর কণ্ঠে জবাব দেয়, জি। একটু ক্লিয়ার ভাবে বললে বুঝতে পারবো ভাইয়া।